আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যখন আপনাদের সামনে কথা বলছি ততক্ষণে প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফিরে এসেছে, কিন্তু আমি এখনো ঠিক বুঝতে পারছি না যে তিনি কেন ইটালিতে গিয়েছিলেন। এই যে রোমে যে বিশ্ব খাদ্য সংস্থার যে মিটিংটা হলো, সেখানে তো বিশ্বের কোনো সরকার প্রধান যাননি এক্সেপ্ট জিবুতি, একটা পূর্ব আফ্রিকার একটা ছোট্ট দেশ, একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল। সম্ভবত জিবুতির সরকার প্রধান গিয়েছিলেন। এমনকি যে দেশের যে শহরে সম্মেলনটা হচ্ছে, সেই ইটালির প্রাইম মিনিস্টার নিজেও যাননি, যার বাড়ি থেকে একদম কাছে। তাহলে সেই সম্মেলনে ডক্টর ইউনূসের কেন যেতে হলো? সেখানে তিনি গিয়েছেন, এয়ারপোর্টে তাকে রিসিভ করতে কেউ আসেনি, এমনকি বিশ্ব খাদ্য সংস্থারও কেউ আসেনি। সেখানে আমাদের ইতালির যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছে তিনি গিয়েছেন এয়ারপোর্টে। মানে এত অবজ্ঞা উপেক্ষা কেন? নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বৈধ অবৈধ সে কথা বাদ দিলাম, তাকে রিসিভ করতে অ্যাটলিস্ট মানে বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে কেউ আসবে না? আমি জানি না যে আমাদের রোমে যে দূতাবাস আছে তারা আসলে কি কাজ করে, তারা কি এগুলো বিষয় দেখে না। আমি তো নিজেও টুকটাক এই জাতিসংঘ টঙ্গের বিভিন্ন সংস্থার কনসালটেন্সি করেছি। অ্যাটলিস্ট আমাদের জন্য কিন্তু এয়ারপোর্টে ওই ছোট্ট একটা কাগজে ডক্টর মিল্টন হাসনাত লেখে দু একজন দাঁড়িয়ে থাকে। অ্যাটলিস্ট অফিসের ধরেন এই ক্লার্ক বা কেরানি পর্যায়ে হলেও যায়, কিন্তু স্যারের জন্য কেউ গেল না। এটা তো আমরা তাকে পছন্দ করি অপছন্দ করি, আমার দেশের জন্য তো এটা ভীষণ অপমান। তাকে সদল বলে দেখা করতে হলো রোমের মেয়রের সাথে, এবং মেয়র তার চেয়ারে বসে আছে, আর আমার স্যার একটা সোফা শেয়ার করেছে এক তরুণীর সাথে, এবং পুরা রুমের ছবিটা। এইটা মানে এই অধপতনটা কেন হচ্ছে? কেন ইতালিতে স্যারের যাওয়া এত জরুরি হলো? ঘটনা হলো যে ইতালিতে গিয়ে ভ্যাটিকান সিটিতে তিনি খুব চেষ্টা করেছিলেন পোপের সাথে মিটিং করতে, এবং গতকাল স্থানীয় সময় 6টায় পোপের সাথে মিটিং হবে বলে এরকম একটা সংবাদ ঢাকায় চাউর করা হয়েছিল। কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এই মিটিংটা হয়নি, পোপ আসলে তাকে সময় দেয়নি। ডক্টর ইউনূসের টিম আপ্রাণ চেষ্টা করেছে পোপের সাথে একটা মিটিং করতে, কিন্তু সেটা পায়নি। আচ্ছা, পোপের সাথে মিটিং করার এত কি দরকার পড়লো ইউনূস স্যারের? সেটাও আমি কিন্তু আগেও বলেছি যে পোপের মাধ্যমে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে চান। ফ্রান্সের অ্যাপয়েন্টমেন্ট, প্রেসিডেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট কেন দরকার হচ্ছে স্যার? কারণ ফ্রান্স, যে গ্রামীণ ফ্রান্স আছে, যার নেট ওয়ার্থ 250 কোটি মার্কিন ডলার, 2.5 মিলিয়ন মার্কিন ডলার, এই 250 কোটি দিয়ে আপনি 122 বা 125 দিয়ে গুণ দেন, কত হাজার হাজার কোটি টাকার সম্পদ শুধু গ্রামীণ ফ্রান্সেই আছে। এইখানে একটা সমস্যা হচ্ছে, এই সমস্যাটা স্যার অতিক্রম করতে চান, এর জন্য তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে মিটিং করতে চান। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার তার সাথে অ্যাপয়েন্টমেন্ট দেননি। আবার রিসেন্টলি এই যে জলের গানের যে গায়ক রাহুল, রাহুল সম্ভবত এখন প্যারিসেই আছেন, এই রাহুলের সাথে ফ্রান্সের প্রেসিডেন্টের একটা খুব ভালো সম্পর্ক, এবং রাহুলের বাড়ি এই ইউনূসের জঙ্গিরা পুড়িয়ে দিয়েছে। ছোট্ট বিষয়, কিন্তু ব্যক্তিগত সম্পর্কগুলো আপনি অস্বীকার করতে পারেন না। সো ফ্রান্সের সাথে ডক্টর ইউনূসের একটা ঝামেলা হচ্ছে, এই ঝামেলা মেটানোর জন্য তিনি পোপের অ্যাপয়েন্টমেন্ট পেলেন না, ব্যর্থ মনোরথে বাংলাদেশে ফিরে এলেন। উনি যে 000 কথা বলেন, ওনার এই দেশ সফরটার একটা প্রাপ্তি হলো নেট জিরো। এখন তিনি একটা লবিস্ট ফার্মকে ধরেছেন যারা ফ্রান্সে কাজ করবে, এবং ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক উন্নয়ন এবং তাদের একটা মিটিং এর ব্যবস্থা করবেন। এর বাইরেও তিনি আরো 2টি লবিস্ট ফার্মকে নিয়োগ করেছেন। তার একটি হলো আমেরিকায় তার একাধিক লবিস্ট ফার্ম অলওয়েজ কাজ করে, অলওয়েজ। এটা তিনি যখন এই ইন্টারিম গভর্নমেন্টে আসেননি তার আগেও
আর এখন তো ইন্টারিম গভর্নমেন্ট হওয়াতে আরো সুবিধা হয়েছে। সর্বশেষ যে লবিস্ট ফার্মটা তিনি নিয়োগ করেছেন সেটা হলো যে কোনো ভাবেই হোক ট্রাম্পের সাথে একটা মিটিং করতে হবে, সেটা যত স্বল্প সময়ের জন্য হোক, এবং একটা মিটিং শেষে একটা সেলফি তুলতে হবে। এই সেলফি তোলাটা কেন জরুরি? এটার কারণ হলো এই যে গত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যে ট্রাম্প দম্পতির সাথে একটা ছবি আমরা দেখেছিলাম, যে ডক্টর ইউনূস এবং তার মেয়ে দিনা ইউনূসের, সেই ছবিটা তার প্রেস উইং এমন ভাবে প্রচার করেছিল, মানে যেদিন ডিনার হলো 23শে সেপ্টেম্বর, আর ছবিটা আমরা পেলাম বোধহয় 26শে সেপ্টেম্বর, মাঝখানে 3 দিন গ্যাপ, যেখানে ছবি তুললে সাথে সাথে আমরা ফেসবুকে পাই, অন্যান্য মিডিয়ায় পাই, যেখানে ডক্টর ইউনূসের প্রেস উইং তারা দাবি করে তারা সারাক্ষণ কাজ করছে এবং কি রাত 3টায়ও তারা কাজ করে। কি কাজ জিজ্ঞেস করলে জানা যায় যে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই যে মিডিয়ায় বিভিন্ন ইনফরমেশন ডিসেমিনেট করছে। তো এই ট্রাম্পের এই দম্পতির সাথে ছবি তোলার মূল ঘটনাটা আপনারা পরে জেনেছেন, আমিও বলেছি যে এটা হোয়াইট হাউস থেকে এডিট করে দেওয়া হয়েছে। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছবিটা তোলা হয়নি। ট্রাম্প দম্পতি আগে একটা ছবি তুলে রেখেছিল, আর পরে ডক্টর ইউনূস এবং তার মেয়ে আলাদা মানে ফাঁকা মঞ্চে পোজ দিয়েছে। এরকম আরো কয়েকটা দেশের সরকার প্রধানরা পোজ দিয়েছে এবং পরে এই দুটো ছবি জোড়া দিয়ে এডিট করে দিয়েছে। তো এই বেইজ্জতি যখন এই ফাঁস হয়ে গেল, এই কেলেঙ্কারির কথা যখন সবাই জেনে গেল, তখন ইউনূস শিবিরে একটু বিষাদের ছায়া পড়েছে। তারা হলো যে যে করেই হোক তারা ট্রাম্পের সাথে একটা ছবি তুলতে চায় ডক্টর ইউনূসের, এবং তাদের কথা হলো যে আমেরিকার সাথে আমরা এত কিছু করছি, আমেরিকার জন্য এত দালালি করতেছি, গালি খাটতেছি, উঠতে বসতে, বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দিছি, আর ট্রাম্প কি এমন হয়েছে যে আমাদের ইউনূসের সাথে একটা ছবি তুলবে না? সো দাও, লাগাও লবিস্ট ফার্ম। এরপরে আরো একটা লবিস্ট ফার্ম, সেটা আরো ইন্টারেস্টিং। আপনারা জানেন যে 2011 সালে ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, বর্তমানে প্রয়াত। মনমোহন সিং এর সাথে ডক্টর ইউনূসের একটা সম্পর্ক ডেভেলপ করেছিল এবং তিনি বেশ কয়েকবার দেখাও করেছেন। ডক্টর ইউনূস দাবি করেন তারা ব্যক্তিগত ভালো বন্ধু, কিন্তু বিষয়টা আসলে অত ওয়ার্ম রিলেশনশিপ না, বাট দে ইউজ টু নো ইচ আদার, কারণ মনমোহন সিংও একজন ইকোনমিস্ট ছিল। এরপরে সম্ভবত 2018 সালে তিনি ভারত থেকে একটা পুরস্কার পেয়েছিলেন, অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং সেই অ্যাওয়ার্ডটি তাকে হ্যান্ড ওভার করেছিলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেই নরেন্দ্র মোদী আজকে হঠাৎ করে ডক্টর ইউনূসের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন কেন? সেই সময় যেভাবে পুরস্কারটা দেওয়া হলো, এমন একটা ধারণা দেওয়া হলো যে মোদীর সাথে ডক্টর ইউনূসের খুব ভালো সম্পর্ক, কিন্তু বাস্তবে তো আমরা সেটা দেখছি না, বরং সম্পর্কটা, ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন তলানিতে। ডক্টর ইউনূসের এটাও একটা প্রত্যাশা যে তিনি ভারতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন এবং একটি সেলফি তুলবেন। এর আগে ব্যাংককে একটা সংক্ষিপ্ত মিটিং করেছিলেন, কিন্তু সেই মিটিং এ মানে সেটা নিয়ে তারা প্রপাগান্ডা চালিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি সেটাও ফাঁস হয়ে গেছে যে সেটা তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না। তো ডক্টর ইউনূস এখন ভারতে যেতে চান, ভারতে গিয়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক করতে চান নরেন্দ্র মোদীর সাথে। এর জন্য আবার সেই লবিস্ট ফার্ম। এর আগে ওই যে 2018 সালে তিনি পুরস্কারটা পেয়েছিলেন, এর আগে 2011 বা ওই সময় মনমোহন সিং এর সাথে যার সম্পর্ক ছিল, এই পুরো বিষয়গুলোতে একটা ব্রিটিশ ভিত্তিক লবিস্ট ফার্ম তাকে খুব সহায়তা করেছিল, এবং সেখানে কিছু ভারতীয় কাজ করেন, এবং সেই লবিস্ট ফার্মটার ভারতের প্রশাসনের সাথে খুব ভালো সম্পর্ক। সুতরাং এইবার সেই পুরনো ফার্ম, সেই লবিস্ট ফার্মকেই আবার ডক্টর ইউনূস ভাড়া করেছেন। এবার $1,88,000 সমমানের মুদ্রা এই লবিস্ট ফার্মকে দেওয়া হয়েছে। এর আগের দুটো যে লবিস্ট ফার্ম বললাম, একটা ফ্রান্সের জন্য, একটা ট্রাম্পের জন্য, সেখানেও কয়েকশো কোটি টাকার মূল্যের মানে বাজেট বরাদ্দ করা হচ্ছে বলে শোনা যায়। এখন এই 1,88,000 এটা খুব বেশি টাকা না, কারণ তাদের সম্পর্কটা পুরনো। দিয়েছে যে ডক্টর ইউনূস এই লবিস্ট ফার্মকে অনুরোধ করেছে তারা যেন নরেন্দ্র মোদীর সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক এবং একটা ফটো সেশনের ব্যবস্থা করে দেওয়া যায়। দেখা যাক লবিস্ট ফার্ম কি করে। কিন্তু যে প্রশ্নটা উঠেছে যে এই যে লবিস্ট ফার্মের পেছনে জলের মতো টাকা খরচ করা হচ্ছে, এই টাকাগুলো কার? এটা কি ইউনূস সেন্টারের? এটা কি ডক্টর ইউনূসের ব্যক্তিগত, নাকি বাংলাদেশের, নাকি বাংলাদেশ সরকারের টাকা, বাংলাদেশের জনগণের টাকা? সেই কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো আমরা জানলাম যে
যে সরকারি টাকার মাধ্যমে এইসব লবিস্ট ফার্মকে দেওয়া, মানে এই দায়িত্বগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারি জনগণের টাকার অপচয় করে এই লবিস্ট ফার্মের মাধ্যমে ব্যক্তিগত ধান্দা পূরণের অপচেষ্টা করে যাচ্ছেন ডক্টর ইউনূস। এখন দেখা যাক লবিস্ট ফার্ম তার সাথে ফ্রান্সের প্রেসিডেন্টের মিটিং করাতে পারে কিনা, তার সাথে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক এবং সেলফি ফটো সেশন আয়োজন করতে পারে কিনা, এবং ভারতের নরেন্দ্র মোদীর সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং ফটো সেশন করতে পারে কিনা, নাকি এটিও তার অন্যান্য বিদেশ। এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু লবিস্ট ফার্মকে টাকা দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট তিনি পাননি। দেশে নাকি কোনো জঙ্গি নাই, তাহলে হঠাৎ করে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা, এটা কি নাটক নাকি সরকারের অন্য কোনো ভয়? সরকার নিজেই বলেছে দেশে কোনো জঙ্গি নাই, তাহলে এই পুরো জঙ্গি ব্যাপারটা কোত্থেকে হঠাৎ করে উদয় হলো? হঠাৎ করে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হলো? হঠাৎ করে সরকারের কেন এই জঙ্গিদের প্রয়োজন পড়লো? কারণ শেখ হাসিনার তো প্রয়োজন পড়তো বলে আপনার সরকারই বলে, তাই না? চলুন দেখা যাক কেন সরকারের হঠাৎ করে এই জঙ্গিদের প্রয়োজন পড়লো। রাজধানী ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে হঠাৎ করে রাতারাতি মোতায়েন হলো বম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই গিয়ে পরিস্থিতি তদারকি করলেন। যতটা দেখা গেল ততটাই অনিশ্চয়তা ঘনীভূত হলো। প্রশ্ন একটাই, এমন পরিস্থিতি কেন এবং এখনই কেন? গোয়েন্দা সূত্র বলছে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের বিরুদ্ধে সম্ভাব্য জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। সেই তথ্য পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারপর থেকে শুরু হয় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুরো গুলশান বারিধারা জোনকে একটি নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে। কিন্তু এই ঘটনা শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক বাস্তবতারও কি প্রতিচ্ছবি নয়, যেখানে মার্কিন নীতি এবং বাংলাদেশের বর্তমান সরকারের ভেতরের অস্থিরতা একে অপরকে স্পষ্ট করে দিচ্ছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো আকস্মিকতার ফল নয়। একটি দীর্ঘদিনের আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রস্তুতি, অনেক অর্থ খরচ, অস্ত্র নিয়ে আসা এবং সবকিছু মিলিয়ে ওয়াশিংটনের কূটনৈতিক মহল বহুদিন ধরেই চেয়েছিল এমন একটি পুডল সরকার যারা দক্ষিণ এশিয়ায় মার্কিন কৌশল, নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষা করে। ইউনূসকে তারা তাদের সেই ফেস হিসাবে বেছে নিয়েছিল বা নিয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই এই সরকার মার্কিন স্বার্থের সঙ্গে নিজেদের সমন্বয় করেছে, এনডিএ চুক্তি করেছে, মানবিক করিডোর দেওয়ার তোড়জোড় চলছে, বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে, প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস সহ সবকিছু এই যুক্তরাষ্ট্রের দিকেই সরকার দিয়ে বসে আছে। এমনকি ইন্দো প্যাসিফিক ট্রিটি, যেটা শেখ হাসিনা করতে চাননি যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটাতেও নাকি সরকার হ্যাঁ বলে বসে আছে, মানে ইউনূসের সরকার। আর এখন পরিস্থিতি কেন উল্টো? যাদের হাত ধরে সরকার গড়া হয়েছিল সেই যুক্তরাষ্ট্রই আজ হঠাৎ আতঙ্কিত। দূতাবাসে সম্ভাব্য হামলার হুমকি। আপনার কি মনে হয় এটা কি নিরাপত্তা তথ্য নাকি কোন একটা রাজনৈতিক সংকেত যুক্তরাষ্ট্র এই ইউনূস সরকারকে দিচ্ছে? বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাস বাস্তব এবং রক্তাক্ত। বাংলাদেশে 2005 সালের একযোগে 500 বোমা হামলা, আদালতে বিচারক হত্যা, উদীচী এবং রমনার বটমূলে বিস্ফোরণ, এসব ছিল বাস্তব সন্ত্রাসের ফল, কোনো সাজানো নাটক নয়। পরবর্তী সময়ে হোলি আর্টিজান হামলায় জাপানি, ইতালি, ভারতীয় সহ প্রায় 20 জনের নির্মম মৃত্যু সেই সত্যের সাক্ষী। জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলো লক্ষ্য ছিল বিদেশিদের হত্যা করে বাংলাদেশকে একটি অনিরাপদ, ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরা। শেখ হাসিনার সরকার কঠোর অবস্থান নিয়ে সেই নেটওয়ার্ক ভেঙে দেয়। আন্তর্জাতিক মহল প্রশংসা করে, বাংলাদেশকে সন্ত্রাস দমনে এক মডেল হিসেবে উল্লেখ করে। যুক্তরাষ্ট্র সেই কথাটি বলেছে। কিন্তু তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ঘনিষ্ঠ মহল এসব ঘটনাকে নাটক বলে অস্বীকার করেছিল, তুচ্ছতাচ্ছিল্য করেছিল। তারা দাবি করেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই, সব শেখ হাসিনার সাজানো গল্প। অথচ সেই গল্প বলতে গিয়ে বাংলাদেশে আজ জঙ্গিদের এত শনৈ শনৈ।
আজকে সেই সব জঙ্গিদের রাজনৈতিক গডফাদারদের নিয়ে ইউনূস সাহেব সরকার গঠন করেছে, যারা যুক্তরাষ্ট্রের আশীর্বাদে ক্ষমতায় এসে সেই পুরনো জঙ্গিদের আবার মুক্ত করে দিচ্ছে, মামলা তুলে নিয়েছে, কারাগার থেকে বেরিয়ে তারা এখন মুক্ত। নতুন করে কি করছে সেসব বিষয়ে কোনো খোঁজ খবর করার প্রয়োজন কেউ বোধ করছে বলে প্রমাণ নেই, কারণ তারাই তো সরকার। আর এখন হঠাৎ করে আবার জঙ্গি নাটক, মানে শেখ হাসিনার আমলে যদি জঙ্গি নাটক হয় তাহলে আজকেও নাটক কি বলতে হবে আপনাদেরকে, তাই না? কিছু কিছু গোয়েন্দা রিপোর্ট বলছে যে মার্কিন দূতাবাসে সম্ভাব্য হামলার পরিকল্পনার পেছনে রয়েছেন এক পুরনো নাম, মেজর জিয়াউল হক জিয়া। বাংলাদেশে আল কায়দা সংযুক্ত নেটওয়ার্কের অন্যতম নেতা তিনি অভিজিৎ রায় দীপন হত্যা মামলা, জুলহাস তনয় হত্যার মূল আসামি। মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করেছিল $50,000। 2011 সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন এই জিয়া, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে যায়। 2024 সালের ডিসেম্বরে জিয়া আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রস্তাব। প্রকাশ্যে সাক্ষাৎকার দেয় টেলিভিশনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়। যে ব্যক্তি এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিল সে হঠাৎ প্রকাশ্যে মাঠে নেমেছে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এবং এই জিয়াকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশে এই জঙ্গিদের পুরো নেটওয়ার্ক। গোয়েন্দা সূত্র বলছে মেজর জিয়া এখন বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছে, আর তার যোগাযোগ রয়েছে কথিত গুম কমিশনের সঙ্গে, যাদের মাধ্যমে মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে তালিকা তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। যে কমিশনের সঙ্গে জড়িত রয়েছে তার আত্মীয়, তার মামা আসলে কমিশনের চেয়ারম্যান, এবং তার ভাস্তি অথবা তার ভাগ্নি বা এমন কোনো আত্মীয় নাবিলা ইদ্রিস হচ্ছেন এই গুম কমিশনে আছেন, তিনিও জিয়ার সঙ্গে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত। কিছু সাবেক অধিকার কর্মী, এমনকি কিছু সাংবাদিকও, এরা মিলে রাষ্ট্রের ভেতরে একটি ছায়া নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই নেটওয়ার্কের লক্ষ্য আরো ভয়ঙ্কর। ইরানের রেভলিউশনারি গার্ডের ধাঁচে একটি ইসলামিক রেজিস্ট্যান্স আর্মি তৈরি করা। আল কায়দা সংযুক্ত সাবেক সেনা কর্মকর্তারা এর নেতৃত্বে আছেন, আর অর্থায়ন এবং পরামর্শ দিচ্ছে পাকিস্তানের আইএসআই। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইএসআই প্রধান সম্প্রতি গোপনে ঢাকা সফর করেছেন। সব মিলিয়ে এটা কেবল নিরাপত্তা ইস্যু নয়, আঞ্চলিক রাজনীতির নতুন অধ্যায়। তাহলে যুক্তরাষ্ট্র এখন কেন ভয় পাচ্ছে? কারণ তারা বুঝতে শুরু করেছে যে যাদের হাত ধরে সরকার তৈরি করেছিল সেই হাত এখন নিয়ন্ত্রণের বাইরে। শেখ হাসিনার সময় যে জঙ্গিদের দমন করা হয়েছিল, ইউনূস সরকারের সময় সেই জঙ্গিরাই ফিরে এসেছে, আর তাদের পুনর্গঠনে বিদেশি স্বার্থ জড়িত। একদিকে আমেরিকার সমর্থিত সরকার, অন্যদিকে আমেরিকারই দূতাবাস এখন আতঙ্কে, যে কোনো সময় নাকি সেখানে হামলা হতে পারে। বিদ্রুপটা ধরতে পেরেছেন? শেখ হাসিনার আমলে যখন বাস্তব জঙ্গি হামলা ঘটেছিল তখন বিএনপি, জামায়াত এবং পশ্চিমা কিছু মহল একে বলেছিল নাটক, অথচ আজ সেই নাটক যারা বলেছে তারাই বাস্তব আতঙ্কে কাঁপছে। তখন বলা হয়েছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এখন তারই দূতাবাস, সেই মার্কিন দূতাবাসকে ঘিরে বোমা স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এই বৈপরীত্য কি বোঝায় বলেন তো? বোঝেন রাজনীতি কতটা সুবিধাবাদী হতে পারে। বাংলাদেশে এমন এক অবস্থা এখন বিরাজ করছে যেখানে সরকারের ভেতরেই জঙ্গিরা সক্রিয়, প্রশাসনের একাংশ সেই গোষ্ঠীর ছত্রছায়ায় কাজ করছে। রাষ্ট্রযন্ত্রের অস্থিরতা, বিচার বিভাগের দ্বন্দ্ব, সেনা কর্মকর্তাদের প্রতি অবিশ্বাস, সবকিছু মিলিয়ে রাষ্ট্রের ভিত কেঁপে উঠেছে। আর যখন সরকার নিজের ভিত নিয়ে এত অনিশ্চিত, তখনই আসলে হামলার ভয়কে ব্যবহার করে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আপনি দেখেছেন যে ইতিমধ্যেই সেনাবাহিনী এবং সরকারের ভেতরে যে টানাপোড়েন চলছে, তাতে যে কোনো সময় কু হতে পারে বলে অনেক গুজব ছড়ানো হয়েছে, রাস্তায় লোক নেমে আসার জন্য বলা হয়েছে। আর হঠাৎ করে আমরা দেখতে পারলাম যে এসব ঘটনা থেকে যাতে মানুষের দৃষ্টি গুলশানে চলে যায়, বাড়িধারায় চলে যায়, সেজন্য মার্কিন দূতাবাসে একটি হামলার ঘটনা ঘটতে পারে বলে একদম পুরো দেশকে আতঙ্কগ্রস্ত করে তোলা হয়েছে। ইতিহাস বলে যুক্তরাষ্ট্র কখনো অজুহাত হারায় না। একটা হুমকি, একটা জরুরি সতর্কতা, এটাই যথেষ্ট ভবিষ্যতের হস্তক্ষেপের ভিত্তি গড়তে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া সব জায়গায় একই কৌশল অবলম্বন করা হয়েছে। তাহলে কি এবার সেই অজুহাত তৈরি হচ্ছে ঢাকায়? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, আমি কিছু বলবো না।
2024 সালের আগস্ট থেকে বাংলাদেশ প্রশাসনিক এবং নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। জঙ্গিরা মুক্ত, মামলাগুলো খারিজ, আর রাষ্ট্রের কেন্দ্রে বসে আছে সেই গোষ্ঠী যাদের এক সময় শেখ হাসিনা আইনের মুখোমুখি করেছিলেন। মার্কিন দূতাবাসের কঠোর নিরাপত্তা তাই কেবল এক ভবনের সুরক্ষা নয়, এটা সেই ব্যর্থ কৌশলের চেষ্টা যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখবে। এখন দেখা যাচ্ছে সেই খেলাই তাদের বিপরীতে যাচ্ছে। তারা যাদের ক্ষমতায় বসিয়েছে তারাই এখন মার্কিন স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর যদি তাই হয় তাহলে প্রশ্নটা তো খুব সোজা কিন্তু খুব ভয়ঙ্কর। মার্কিন মদদে গঠিত ইউনূস সরকারের পতনও কি শেষ পর্যন্ত এই মার্কিনীদের হাতেই ঘটবে? খেলা তো জমেছে, তাই না? এই খেলার ঘুঁটি যাদেরকে করা হয়েছিল সেই ঘুঁটি এখন